এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, এটা আমরা জানি যে এন্ডোমেট্রিয়াল যে ক্যান্সার আছে বা কার্সিনোমা আছে সেটার একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। অর্থাৎ কারো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়েছে, এন্ডোমেট্রিয়ামে হাইপারপ্লাসিয়া হয়েছে, এটা সাধারণত ইস্ট্রোজেন লেভেলটা যখন অনেক বেশি হয়ে যায়, হাইপার ইস্ট্রোজেনিক একটা কন্ডিশন আমরা বলি, তো এই কন্ডিশনে এন্ডোমেট্রিয়াম অনেক বেশি পলিফারেশনের কারণে, অনেক বেশি গ্রোথের কারণে হচ্ছে হাইপারপ্লাসিয়া হয়। সো এই এন্ডোমেট্রিয়াল যে হাইপারপ্লাসিয়া, এটা যদি কারো থাকে তাহলে তার পরবর্তীতে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডেভেলপ করার চান্স অনেক বেশি থাকে বা থাকতে পারে। হ্যাঁ, তো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। তবে এখানে একটা কথা বলে আসি যে এন্ডোমেট্রিয়াম মানে ফিমেলের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর বা আমরা বলতে পারি একটা প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন। কিন্তু পুরুষের ক্ষেত্রে আমরা যখন পড়ি না যে পোস্ট বি আমরা বিনাইন পোস্টেটিক যে হাইপারপ্লাসিয়া বিপিএইচ পড়ি, হ্যাঁ, তো এই যে বা আমরা বিপিইও বলি, বিমেন পোস্টেটিক ইনলার্জমেন্ট, তো এই যে পোস্টেটের হাইপারপ্লাসিয়া, এটা মনে রাখবে এটা কিন্তু ম্যালিগন্যান্ট প্রি ম্যালিগন্যান্ট কন্ডিশন না, অর্থাৎ এটা বিনাইন একটা কন্ডিশন। ইউজুয়ালি আমরা পড়ে আসছি অলরেডি যে পোস্ট ম্যানোপোজাল ব্লিডিং, অর্থাৎ পোস্ট ম্যানোপোজাল একটা ওম্যান যার ম্যানোপজ হয়ে গেছে, বয়সে দেওয়া 50-55 বা এরকম একটা বয়স, এবং এই বয়সে মহিলার ম্যানোপজের পরেও ব্লিডিং হইতে পারে। এবং এই যে ব্লিডিংটা হয়, এবং এই মহিলার ক্ষেত্রে কিন্তু আমরা একটা সাসপিশন জাগতে পারে যে ধরো এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া আছে কিনা, এবং পরবর্তীতে সেটা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার দিকে যাচ্ছে কিনা। এবং এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া এটা কিন্তু একটা হিস্টো প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস, অর্থাৎ আমি এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিলাম, এটা ওপিডিতেই নেওয়া যায়, ওপিডি একটা প্রসিজার আমরা বলি। তো এন্ডোমেট্রিয়াল বায়োপসি নিয়ে আমরা হচ্ছে সেটা হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশন করে দেখলাম যে অ্যাকচুয়ালি এখানে কি হাইপারপ্লাসিয়া আছে কিনা। এটা জাস্ট আমি মহিলাটা বাহির থেকে হয়তো বা হ্যাভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হবে, অনেক বেশি ব্লিডিং হইলো, কিন্তু ব্লিডিং হইলো দেখে আমি বলে দিতে পারবো হাইপারপ্লাসিয়া, তা কিন্তু না। এবং আমরা জানি যে এটা কিন্তু অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর একটা ইম্পর্টেন্ট কজ। আমরা এইউবি ম্যালিগনেন্সি যেটা আছে, আমরা পাম কয়েন যে ক্লাসিফিকেশন করছিলাম, সো পাম কয়েনের মধ্যে যে এমটা আছে, এই এম এর মধ্যে এটাকে আমরা ফেলতে পারি, যদিও এন্ডোমেট্রিয়াল একটা কজ আছে, বাট তা বাদে আমরা এখানে কিন্তু এম এর মধ্যে ফেলতে পারি যে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, তারপরে ম্যালিগনেন্সি যেগুলো আছে। আচ্ছা, এখন হচ্ছে ইনভেস্টিগেশনে যাওয়ার আগে আমি ফার্স্টে বলে নিই যে ইস্ট্রোজেন এক্সেসের কারণে কিন্তু মেইনলি হাইপারপ্লাসিয়াটা হইতে পারে। এরপরে মানে এটা একটা হাইপার ইস্ট্রোজেনিক স্টেট আর কি, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা, মানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা হয়ে থাকলে একটা মহিলার, এবং পরবর্তীতে দেখা গেল যে সে যখন মেনোপজে গেল, মানে পেরিম্যানোপোজাল ফিমেলদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়াটা হয় স্পেশালি 40 বছরের পরে বা 45 বছরের ওই দিক দিয়ে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে যখন মেনোপজ হয়ে গেল তারপরে এটা পরবর্তীতে হয়তো বা ক্যান্সারে ডেভেলপ করলো। আর ইনভেস্টিগেশন হচ্ছে ফার্স্ট ইনভেস্টিগেশন, আমরা যে কাজটা করি যে আমরা তো প্রেগনেন্সিকে এক্সক্লুড করবো, রাইট? প্রেগনেন্সিকে এক্সক্লুড করলাম, তারপরে আমরা হচ্ছে একটা ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করলাম। আর ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফি করার পরে হচ্ছে এন্ডোমেট্রিয়াল যে থিকনেস ফার্স্টে দেখলাম ট্রান্সভেজাইনাল সোনোগ্রাফির মাধ্যমে, তারপরে যদি বেশি হয় তাহলে সেটা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হিসেবে আমি সন্দেহ করলাম, এবং পরবর্তীতে আমি এন্ডোমেট্রিয়াল বায়োপসিটা কিন্তু নিলাম। এবং এন্ডোমেট্রিয়াল যে প্যাথোলজি সেটা দেখার জন্য কিন্তু ইনভেস্টিগেশন অফ চয়েস আমরা বলি এন্ডোমেট্রিয়াল বায়োপসি। সো আমরা নর্মালি এন্ডোমেট্রিয়াল বায়োপসি নেই, বাট যদি বলে কনফার্মেটরি কি বা গোল্ড স্ট্যান্ডার্ড কি একেবারে, সেটা হচ্ছে ফ্র্যাকশনাল কিউরেটেস আর হচ্ছে হিস্ট্রোস্কোপি যদি লোকালাইজড, মানে ধরো ইউটেরাসের মধ্যে, এই যে ইউটেরাসের মধ্যে লোকালাইজড কোনো একটা জায়গায় হচ্ছে লেশন আছে, তো এটা এখান থেকে আমি স্যাম্পল নিতে চাচ্ছি, তাহলে সেটা হচ্ছে হিস্ট্রোস্কোপি, এটা করা যেতে পারে। আর ফাংশনাল কিউরেটেস মানে হচ্ছে ধরো পুরো এন্ডোমেট্রিয়ামটাই ঠিক হয়ে আছে, পুরো এন্ডোমেট্রিয়াম জুড়ে থিকনেস আছে সরানো ছিটানো পুরাটা জায়গায়, তো তখন কিন্তু আমি ফ্র্যাকশনাল কিউরেটেস করতে পারি, যে জায়গায় জায়গায় অনেকগুলো স্যাম্পল আমি নিচ্ছি আলাদা আলাদা জায়গা থেকে, ঠিক আছে। বাট হিস্ট্রোস্কোপি একটা লোকালাইজ জায়গা থেকে নেওয়া যেতে পারে, এবং দুইটা একসাথেও করা যাইতে পারে। ওকে, এখন আসলে এন্ডোমেট্রিয়াল যে স্যাম্পলিং, এটাকে আমরা এন্ডোমেট্রিয়াল বায়োপসিও বলে থাকি, বা আমরা অ্যাসপিরেশনও বলে থাকি, যে এন্ডোমেট্রিয়াল অ্যাসপিরেশন সাইটোলজি, সেম নাম আর কি। এটা ওপিডিতে করা হয়, আউট পেশেন্ট ডিপার্টমেন্টেই করা হয়, এটাতে কোনো অ্যানেস্থেশিয়ার দরকার হয় না। এখানে কার্মেন্স ক্যানুলা ইউজ করা যাইতে পারে, দেখা যায় যে ইন্ডিয়া, বাংলাদেশ, এই সকল দেশে কার্মেন্স ক্যানুলা ইউজ করে এটা করা যেতে পারে, এখানে এখানে এরকম একটা ওপেনিং থাকে আর কি। ওকে, এরপরে তারপরে পিপেলি, তারপরে ভ্যাব্রা অ্যাসপিরেটর, সো এই জিনিসগুলো হচ্ছে বেশ কিছু আদার অপশন, মানে কার্মেন্স ক্যানুলা দিয়ে এখানে করা হলো, আরও উন্নত বেশ কিছু মানে টেকনোলজি আছে যেগুলো দ্বারা করা যাইতে পারে। এখন দেখো কখন আসলে এন্ডোমেট্রিয়াল বায়োপসি করা উচিত, এটা আমরা জানি যে রিপ্রোডাক্টিভ এজ যদি মানে 40-এর কম যদি হয়, মানে ধরো 40-এর কম বছর বয়সী, তাহলে তার দেখা গেলো অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এর হিস্ট্রি আছে, বা কার্সিনোমা এন্ডোমেট্রিয়াল বিভিন্ন রিস্ক ফ্যাক্টর, যেমন তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ট্যামোক্সিফেন সে নেয়, ট্যামোক্সিফেন সাধারণত ব্রেস্ট ক্যান্সার বা আদার বিভিন্ন ট্রিটমেন্ট ইউজ করে, সো এটা সে নেয়, বা এন্ডোমেট্রিয়াল থিকনেস 12 মিলিমিটার বা তার বেশি, ঠিক আছে।
রিপ্রোডাক্টিভ এজ, এই কথাটা মাথায় রাখো, অর্থাৎ 40-এর কম বয়স, এবং অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং তার হয়েছে এবং সে মেডিকেল ট্রিটমেন্টে তার কাজ হয় নাই। তো যেমন মেডিকেল ট্রিটমেন্ট আমরা কি দিই অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং এ, 3টা জিনিস মনে রাখবা: ট্রানএক্সামিক অ্যাসিড, ওরাল কন্ট্রাসেপটিভ পিল আর প্রোজেস্টেরন। এই 3টা জিনিস দিয়ে আমরা নর্মালি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং কন্ট্রোল করতে চাই। যদি পেরিমেনোপজাল ফিমেল হয়, অর্থাৎ বয়স 40-এর বেশি বা 45-এর বেশি হয়, তাহলে আমরা ডাইরেক্টলি মানে অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করে ফেলবো। হ্যাঁ, কারণ বয়সটাই তাকে ওই দিকে সাজেস্ট করতেছে যেরকম হইতে পারে, এবং তার হিস্ট্রি হয়তো বাসে কিছু। যদি ম্যানোপজাল ওম্যান হয় তাহলে হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল থিকনেস যদি 4 মিলিমিটার বা তার বেশি হয় ট্রান্সভেজানাল সোনোগ্রাফিতে, তাহলে তাহলে কিন্তু ডাইরেক্টলি তার অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করতে হবে। এবং প্যাপসমিয়ার যদি আমরা করি তাহলে হচ্ছে অ্যাটিপিক্যাল গ্ল্যান্ডুলার সেলস অফ আনডিটারমাইন্ড সিগনিফিক্যান্স, এগুলা যদি হচ্ছে আমরা পাই তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসির দিকে যাইতে হবে। এখন ফ্র্যাকশনাল কিউরেটেজ, হিস্টোস্কোপি, এগুলা তো একেবারে গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট, মানে অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি নর্মালি করা হয়, ওপিডিতে ইজিলি করা যায়, বাট তা বাদে ফ্র্যাকশনাল কিউরেটেজ যেমন এটা করতে কিন্তু ওটিতে যাওয়া লাগবে, এবং সেটা মানে জেনারেল অ্যানেস্থেশিয়ার আন্ডারে করা হবে। ফার্স্টে এন্ডোসার্ভিক্যাল যে জায়গাটা, ওই এন্ডোসার্ভিক্স থেকে ফার্স্টে কিউরেটেজ করা হবে, ওই জায়গা থেকে স্যাম্পল নেওয়া হবে, পরবর্তীতে বাকি অ্যান্ডোমেট্রিয়ামের যে জায়গাগুলো আছে সেখান থেকে জায়গা থেকে কিউরেটেজ করে হচ্ছে সেখান থেকে স্যাম্পল নেওয়া হবে। এবং এটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়ামের জেনারেলাইজড, অর্থাৎ দেখা যাচ্ছে সব জায়গায় থিকনেস বেশি, পুরাটা জায়গা জুড়েই অ্যাফেক্টেড, সেই জন্য আমরা এটা ইউজ করতে পারি। তবে লোকালাইজ প্যাথোলজির জন্য কিন্তু এটা অতটা গুড না। লোকালাইজ প্যাথোলজির জন্য কিন্তু হিস্টোস্কোপি গুড অপশন। আর ডিসঅ্যাডভান্টেজ তো বললাম যে লোকালাইজ প্যাথোলজির জন্য হিস্টোস্কোপি ভালো অপশন হইতে পারে। আর যদি বলা হয় সিঙ্গেল বেস্ট ইনভেস্টিগেশন কোনটা, তাহলে ফ্র্যাকশনাল কিউরেটেজ যেটা, এটা কিন্তু বেস্ট বলা যায়। এখন ধরো একটা মানুষের আমি অ্যান্ডোমেট্রিয়াল, মানুষ বলতে একটা মহিলার আমি অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করলাম, এবং বায়োপসি করার পরে এটা হইতে পারে নর্মাল, হইতে পারে, মানে রিপোর্টটা কি আসবে, হ্যাঁ, 3 ভাবে রিপোর্টটা আমরা পাইতে পারি। একটা হচ্ছে নর্মাল, একটা হচ্ছে মেট্রোপেথিয়া হেমোরেজিকা, এভাবে পাইতে পারি, আর একটা হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া পাইছি, সাথে অ্যাটিপিয়া আছে অথবা অ্যাটিপিয়া নাই। ঠিক আছে, এই মানে মোটামুটি 4 ধরনের আমরা পাইতে পারি। তো নর্মাল হইলে আমরা যে কাজটা করি, যে রিপোর্ট নর্মাল আসছে অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি, তো তার যদি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং আছে, এটা আমরা ম্যানেজ করতে হবে। এই জন্য আমি ট্রানএক্সামিক অ্যাসিড দিছি, ওসিপি দিছি, প্রোজেস্টেরন দিছি। এবং প্রোজেস্টেরন আমরা জানি ওরালি দেওয়া যায়, অথবা ইন্ট্রাউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস আকারে প্রোজেস্টেরন দেওয়া যায়, লেভোনরজেস্ট্রেল কন্টেনিং যে আইইউসিডি, তো সেটা হচ্ছে মিরেনা, এটাও দেওয়া যায়। এবং এটাতেও যদি কাজ না করে এই মেডিকেল ট্রিটমেন্টে, তাহলে আমরা ফ্র্যাকশনাল কিউরেটেজ অথবা হিস্টোস্কোপির দিকে যাব। আর মেট্রোপেথিয়া হেমোরেজিক এটা যদি আসে, এটা ইউজুয়ালি পেরিমেনোপজাল ওমানদের ক্ষেত্রে হয়, এবং এটার ক্ষেত্রে পেশেন্টের কমপ্লেন কি থাকে, যে তার 2-3 মাস ধরে কোনো মেনস্ট্রুয়েশন হচ্ছে না, অ্যামোনিরিয়া হচ্ছে, এবং অ্যানোভুলেটেড সাইকেল হচ্ছে, কোনো ওভুলেশন হচ্ছে না, হুট করে পরবর্তীতে এই 2-3 মাস পরে আবার দেখা গেল হেভি মেনস্ট্রুয়াল ব্লিডিং হইলো। তো এই কমপ্লেন মেনলি মেট্রোপেথিয়া হেমোরেজিকে থাকে। এবং এখানে আমরা সুইস চিজ প্যাটার্ন নামে একটা প্যাটার্ন পাই হিস্টোপ্যাথোলজিক্যাল এক্সামিনেশনে, আমরা যখন আসলে এই অ্যানিমেটাল বায়োপসি করলাম, তো এখানে আমরা কি পাই, এখানে কি বলছে, সুইস চিজ মানে হচ্ছে ধরো এই যে চিজ, তো চিজের মাঝে মাঝে জায়গায় ফুটা করা হয়েছে। তো এভাবে আর কি এরকম কিছু প্যাটার্ন আমরা পাই। আর পলিফারেটিভ অ্যান্ডোমেট্রিয়াম তো পাবো আমরা, যেহেতু হাইপারপ্লাসিয়ার দিকে যাচ্ছে, এবং সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া, অর্থাৎ সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া মানে অ্যান্ডোমেট্রিয়ামে গ্ল্যান্ডগুলো অনেক বেশি পলিফারেশন হয়েছে, এবং অ্যান্ডোমেট্রিয়ামের পলিফারেশন একটা টাইপ হচ্ছে মানে সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া। তো এটাতে যেমন আমরা হিস্টোপ্যাথোলজিক্যাল ফাইন্ডিং পাই, এখানেও ঠিক তেমনই পাই, জাস্ট ম্যানিফেস্টেশনগুলোকে আমরা, মানে ক্লিনিক্যাল ফিচার্সগুলোকে আমরা মেট্রোপেথিয়া হেমোরেজিকে বলতেছি, আর হিস্টোলজিক্যাল যে ফাইন্ডিং সেটাকে আমরা সিস্টিক গ্ল্যান্ডুলার হাইপারপ্লাসিয়া যেমন সেরকম পাই আর কি। এবং এখানে রিস্ক অফ ম্যালিগনেন্সি কিন্তু কম, দেখা যায় 1%। এটা এখনো কিন্তু ওরকম, যখন অ্যাটিপিয়া থাকবে তখন হচ্ছে আমরা বলি রিস্ক অফ ম্যালিগনেন্সি কিন্তু 30% পর্যন্ত হইতে পারে। হ্যাঁ, এবং এখানে আমরা ট্রিটমেন্টে প্রোজেস্টেরন দিই। হ্যাঁ, এটা মনে রাখো যে মেট্রোপেথিয়া হেমোরেজিকাতে আমরা প্রোজেস্টেরন দিই, সেটা ওরালি দিতে পারি, মিরেনা দিতে পারি। এবং এটা আমরা জানলাম। এখন আমরা যে জিনিসটা আমাদের মাথায় একটু রাখতে হবে, যে যদি উইদাউট অ্যাটিপিয়া হয়, মানে অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়েছে বাট উইদাউট অ্যাটিপিয়া, সেক্ষেত্রে ম্যালিগনেন্সির চান্সও কিন্তু কম, 1-3% হইতে পারে। এবং এই পেশেন্টকে আমি কী করবো, আমি এই পেশেন্টকে প্রোজেস্টেরন দিব। এবং প্রোজেস্টেরন দিলে যেটা হবে, অ্যান্ডোমেট্রিয়াল অ্যাট্রফি হয়, আমরা এটা জানি, যে ইস্ট্রোজেন রিসেপ্টরগুলোকে কমাই দিবে, অ্যান্ডোমেট্রিয়াল অ্যাট্রফি করবে, অ্যান্ডোমেট্রিয়াল যাতে থিকেনিং না হয়। এবং এক্ষেত্রে প্রোজেস্টেরনের মধ্যে মিরেনা দেওয়াটা বেস্ট, বাট মিরেনা না দিতে পারলে আমরা ওরাল দিব। এবং ওরালের মধ্যে মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট যেটা MPA, এটা আমরা দিব। এটা ওরালি যদি আমরা দিই তাহলে আমরা সেটা কন্টিনিউয়াস আকারে দিতে পারি, সাইক্লিক্যাল দিতে পারি। কন্টিনিউয়াসটা বেস্ট, কারণ কন্টিনিউয়াস দিলে যেটা হবে যে মহিলার কিন্তু মানে মেনস্ট্রুয়েশনটা ওইভাবে হবে না। আমরা জানি যে কন্টিনিউয়াস দিলে তার মেনস্ট্রুয়েশন হবে না। আর সাইক্লিক্যাল যদি আমরা দিই তাহলে হচ্ছে কারণ অনেক সময় দেখা যেতে পারে যে কন্টিনিউয়াসটা সে অ্যাভয়েড করতে পারে, কারণ সে তার বয়স 40-41, এখন সে মেনস্ট্রুয়েশন চায়,
সে এভাবে অ্যামোনিউরিয়া চায় না, তো তার ক্ষেত্রে সে এটা রিজেক্ট করতে পারে, এবং সেক্ষেত্রে আমরা সাইক্লিক্যাল কিন্তু দিতে হবে, এবং সেক্ষেত্রে অ্যাটলিস্ট 12 দিন দিতে হবে প্রজেস্ট্রন। কারণ আমরা জানি কি প্রজেস্ট্রন কি করে, যে একটা মানে ইস্ট্রোজেন যাতে বেশি প্রলিফারেট না করে ফেলতে পারে, হাইপারপ্লাসিয়া না করে ফেলতে পারে, এন্ডোমেট্রিয়ামের বেশি গ্রোথ না করে ফেলতে পারে, তাই এটা মেনটেন করে ইউটেরাসকে, প্রোটেক্টিভ একটা ইফেক্ট দেয়। এবং বাট একটা কথা ইম্পর্টেন্ট, যে এটার কিন্তু কোনো কন্ট্রাসেপটিভ বেনিফিট কিন্তু নাই সাইক্লিক্যালের ক্ষেত্রে, আমরা বলতে পারি। মানে বাচ্চা না হওয়ার পিছনে যে একটা বেনিফিট দিবে, যে বাচ্চা না হওয়া ঠেকাই রাখবে, এই জিনিসটার বেনিফিট কিন্তু নাই। এবং আমরা পরবর্তীতে আবার 3 থেকে 6 মাস পরে, মানে ট্রিটমেন্ট দেওয়ার পর 3 থেকে 6 মাস পরে আবার বায়োপসি করবো, এবং বায়োপসি করে দেখবো যে হাইপারপ্লাসিয়া আছে কিনা বা ব্লিডিংও আছে কিনা এখনো। যদি থাকে এরপরও, তাহলে আমরা ফ্র্যাকশনাল কিউরেটেজ এবং হিস্ট্রোস্কোপির দিকে যাব। আর যদি অ্যাটিপিয়া থাকে তাহলে রিস্ক অফ ম্যালিগনেন্সি অনেক বেশি থাকবে, 8 থেকে 30% হইতে পারে। এবং যদি এরকম আমরা পাই যে অ্যাটিপিয়া পাইছি অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসিতে, তাহলে আমরা ফ্র্যাকশনাল কিউরেটেজ হিস্টোস্কোপি করে বিষয়টা আরও বেশি কনফার্ম হবো। আর ম্যানেজমেন্টে বেস্ট হচ্ছে এই মহিলাটার যেহেতু ম্যালিগনেন্সির চান্স অনেক বেশি, আমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করে ফেলবো, এটা বেস্ট, যে ইউটারাস আর সার্ভিক্স দুটোই ফেলে দিব। বাট যদি পেশেন্ট রিফিউজ করে যে না আমি টোটাল অ্যাবডোমিনাল হিস্টেক্টমি করবো না, আমার ইউটারাস আমি ফেলবো না, তখন কিন্তু আমার কি করতে হবে, আমি তাকে স্টিল প্রজেস্ট্রন দিতে পারি, ট্রাই করতেছি আমি। সেক্ষেত্রে আমি কিন্তু আমরা এমপিএ আর দিব না, মেড্রক্সি প্রজেস্টরন অ্যাসিটেট এটা দিব না, আমরা হচ্ছে এবার মেজেস্ট্রল নামে একটা প্রজেস্টরন আছে এটা দিব। এবং এটা যদি স্টিল ফেইলার হয় বা ব্লিডিং কন্টিনিউ থাকে, তাহলে আমরা হিস্টেক্টমি করতেই হবে। আমার পেশেন্টকে বলতে হবে আপনি যাই বলেন, আপনার ক্যান্সার হইতে পারে এখন, আপনার ফ্যামিলিকে ডাকেন, আপনার সবার সাথে কথা বলেন, আপনার হচ্ছে হিস্টেক্টমি করতেই হবে। আর কখন কখন আসলে ফ্র্যাকশনাল কিউরেটার আর হিস্টোস্কোপি করতে আমরা অলরেডি দেখলাম, যে যদি অ্যানোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া থাকে সাথে অ্যাটিপি আছে, বা হচ্ছে যদি আমি অ্যানোমেট্রিয়াল বায়োপসি রিপোর্ট করার জন্য আমার স্যাম্পল পর্যাপ্ত আমি নিতে পারি নাই, তখন আমি এই ফ্র্যাকশনাল কিউরেটার এবং হিস্টোস্কোপি আমার করতে হবে। যদি সার্ভাইকাল স্টেনোসিস হয়, তখন অলরেডি দেখা যায় যে আমার সেখানে অ্যানেস্থেসিয়া ইউজ করতে হয়, ওইটা ডাইলেট করতে সার্ভিক্সটাকে। সো যেহেতু আমি অ্যানেস্থেসিয়া ইউজ করতে হচ্ছে, প্রসিডিওরটা করতে হচ্ছে, আমি ওইখানে ফ্র্যাকশনাল কিউরেটার হিস্টোস্কোপি এগুলো করে ফেলতে পারি। তারপর হচ্ছে অ্যান্ডোমেট্রিয়াল বায়োপসি করার পরে আমরা যদি অ্যান্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া উইদাউট অ্যাটিপিয়া পাই, বাট উইদাউট অ্যাটিপিয়া পাইছি ঠিক আছে, বাট আমি যখন তাকে মেডিকেল ট্রিটমেন্ট দিলাম সেটাও ফেলিওর হয়ে গেছে, ঠিক আছে, তখন কিন্তু আমার অবশ্যই আবার ফ্র্যাকশনাল কিউরেটার এবং হিস্টোস্কোপি করতে হবে।